ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরই কাল হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের। অবশেষে ডক্টর ইউনূস নির্বাচনের আগেই পদত্যাগ করতেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। তার মাঝেই বাংলাদেশে আবার একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটাকে ভারতের গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করা শুরু করেছে, যে বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন হয়েছে। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, জয়শঙ্কর বাংলাদেশ সফরে এসেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে? ভারতের যে বিষয়টা ভিন্ন রকম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই ভারত জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন অলিখিত। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি। বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঘুরে গেলেন, মনে হচ্ছিল যে একটা বোধহয় উষ্ণতা তৈরি হতে পারে। এই ব্যাপারগুলো যখন মনে হচ্ছিল, তার মাঝেই বাংলাদেশে আবার একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটাকে ভারতের গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করা শুরু করেছে, যে বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন হয়েছে। ঘটনাটা ঘটেছে শরীয়তপুরে বুধবার রাতে, এবং সেখানে একজন ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। তারপরে পেট্রোল ঢেলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো যখন এই তথ্য দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যম এটাকে বলছে যে কোনো মতে পেট্রোল থেকে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দিয়ে তিনি বাঁচেন। তারপরে সেখানে লোক জড়ো হয়ে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপের কারণে ঢাকার হাসপাতালে নেওয়া হয়। ঘটনা সত্য, কিন্তু ঘটনাটাকে সংখ্যালঘু নির্যাতনের দিকে নেওয়া হয়েছে অলরেডি। আর সংখ্যালঘু নির্যাতনের দিকে না নেওয়ারও কোনো কারণ আছে কিনা, চলুন একটু এই খবরের ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি। বুধবার রাতে শরীয়তপুরে কি হয়েছিল, ওখানে কি কি ঘটনা ঘটেছিল, ঘটনার নেপথ্যে কারা ছিল, বাংলাদেশের গণমাধ্যম কি বলছে, ভারতের গণমাধ্যম কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীয়তপুরে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে জখম এবং পেট্রোল ঢেলে আবারও আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ভাগ্যগুণে তিনি বেঁচে গেছেন, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এই চাঞ্চল্যকর খবরটি বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো যেমন দিয়েছে, প্রথম আলোকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই তারা দিয়েছে, বার্তা সংস্থা এএনআই এবং প্রথম আলোকে উদ্ধৃত করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই খবরটাকে এভাবে বর্ণনা করছে যে বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনাগুলো আমরা তখন দেখছি যে দিন কিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকলেন, সেই রাতে এই ঘটনাটা ঘটেছে। প্রথম আলো যেটা বলছে, প্রথম আলো শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে, শরীয়তপুরে রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, পেট্রোল ঢেলে শরীরে আগুন। এই ঘটনার বর্ণনায় যেটা বলছে, রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। শরীয়তপুরের ডামুডার বানেশ্বর ইউনিয়নের কনেশ্বর ইউনিয়নের কেউরডাঙ্গা বাজারের কাছে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী হলেন খোকন চন্দ্র দাস, তার বয়স 50 বছর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ডামুডা থানা সূত্র জানায়, কনেশ্বর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের তিলয় গ্রামের বাসিন্দা পরেশ চন্দ্র দাসের ছেলে খোকন চন্দ্র দাস কেউরডাঙ্গা বাজারে ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। বুধবার রাতে দোকান বন্ধ করে সারাদিনের বিক্রির টাকা নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। ডমুড্ডা শরীয়তপুর সড়কে কেউরডাঙ্গা বাজারের অদূরে দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করা হয়। তারপর মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কুপিয়ে আঘাত করা পর্যন্ত স্বাভাবিক ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, এই ব্যাপারগুলো হতে পারত, মেনে নেওয়া যেতে পারত। কিন্তু যখন তাদের সঙ্গে পেট্রোল ছিল, পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা যখন ঘটানো হয়েছে, তখন এটা নিশ্চিত যে এটা একটা প্ল্যান করা ঘটনা। এই ঘটনার পেছনে প্ল্যান রয়েছে। কি প্ল্যান রয়েছে? প্রথম আলো যে ঘটনা বলছে সেই ঘটনাকেই উদ্ধৃত করছে ভারতীয় গণমাধ্যমগুলো, কিন্তু তারা এটাকে বর্ণনা করছে সংখ্যালঘু নির্যাতনের আরেকটি ঘটনা হিসেবে বাংলাদেশে। ভারতের টাইমস অফ ইন্ডিয়া তাদের শিরোনামটা দেখুন, তারা এটাকে মবের আক্রমণ, হিন্দু সদস্যর ওপরে, হিন্দু নাগরিকের ওপরে মবের আক্রমণ সেটা বলছে। সেই কথা তারা যখন বলছে, তখন ভারতীয় বাংলা গণমাধ্যম এই সময় তারা বলছে, পুকুরে ঝাঁপিয়ে প্রাণ রক্ষা ব্যবসায়ীর, বাংলাদেশে ফের কুপিয়ে জীবন্ত জ্বালিয়ে মারার চেষ্টা।
এবং সেখানেও সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া যেটা বলছে সেটা হচ্ছে যে নববর্ষের প্রাক্কালে বাংলাদেশের শরীয়তপুর জেলার এক হিন্দু ব্যবসায়ীর উপর নৃশংস হামলার ঘটনায় একদল দুর্বৃত্তের হামলার শিকার হওয়ার পর তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে বাধ্য করা হয়েছে। এর ফলে দেশে সাম্প্রতিক গণপিটুনির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এটাকে তারা সংখ্যালঘু নির্যাতন এবং মব বলছে। কনেশ্বর ইউনিয়নের কেউরডাঙ্গা বাজারের কাছে ডমুড্ডা এলাকায় রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। খোকনচন্দ্র দাসকে মারধর করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, একই কথা তারা বলছে। এবং তারা প্রথম আলো এবং এএনআইকে উদ্ধৃত করছে। প্রতিবেদনে বলা হয়েছে দাসের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের বাসিন্দা দাস। এই ঘটনার প্রথম আলোর খবরে বলা হয়েছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার উপরে আক্রমণ করে এবং পরে তাকে আগুন ধরিয়ে দেয়। নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে দাস রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে এবং আক্রমণকারীদের পালিয়ে যেতে বাধ্য করে, ধরতে পারেনি কাউকে, পালিয়ে যেতে বাধ্য করে, এটা বলা হয়েছে। বাংলাদেশে যে ভয়াবহ অংশটা টাইমস অফ ইন্ডিয়ার সেটুকু শুনুন। সেখানে বলছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক সহিংসর ঘটনার এই হামলার যে ঘটনাটা ঘটলো গত মাসে পৃথক ঘটনায় 2 হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। 18 ডিসেম্বর ময়মনসিংহ জেলার এক পোশাক কারখানা শ্রমিক দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, তারপরে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়। অন্য ঘটনায় রাজবাড়ির পাংশা উপজেলায় কালীমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে চাঁদাবাজির বিরোধের জেরে অমৃত মণ্ডল নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়। যদিও এই পরের ঘটনা, রাজবাড়ির এই ঘটনাটাকে বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে এটা চাঁদাবাজির ঘটনা, এটা কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না। এই ঘটনা নিয়ে প্রথম আলো যেটা বলছে তার স্ত্রীর, খোকন দাসের স্ত্রীর কথা প্রথম আলো যেটা বলছে, খোকন দাসের স্ত্রী সীমা দাস প্রথম আলোকে বলেছেন, আমার স্বামী প্রতিদিন রাতে দোকান বন্ধ করে সারাদিনের বিক্রির টাকা নিয়ে বাড়িতে ফেরেন। বুধবার রাতে সন্ত্রাসীরা তার উপরে হামলা করে। তিনি হামলাকারীদের 2 জনকে চিনে ফেলেছিলেন, যার কারণে তারা তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে এবং মাথায় ও মুখমণ্ডলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এলাকায় আমাদের কোনো শত্রু নেই, কোনো বিষয় নিয়ে কারো সঙ্গে বিরোধও নেই। কেন সন্ত্রাসীরা হঠাৎ আমার স্বামীকে নিশানা করে আক্রমণ করলো আমরা তা বুঝতে পারছি না। অর্থাৎ খোকন দাসের স্ত্রী বলেছেন যে কারা মারছে এটা খোকন দাস চিনে ফেলার কারণে পরবর্তীতে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরই মাঝে চিল্লাচিল্লিতে লোকজন ছুটে আসতে শুরু করে। খোকন দাস পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে নিজেকে কোনো মতে বাঁচাতে সক্ষম হন। এরপরে তাকে হাসপাতালে নিলে অবস্থা অবনতি হলে তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। ঘটনা ঘটেছে, ঘটনার এক দানাও মিথ্যা না, কিন্তু এই ঘটনার বর্ণনাতে ভারতীয় গণমাধ্যম, টাইমস অফ ইন্ডিয়া এই সময়ের কথা বললাম, অন্যান্য ভারতের সব গণমাধ্যমে এই খবর দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এটাকে বাংলাদেশে আবারও নতুন করে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে উল্লেখ করছে। এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক এবং গণমাধ্যমে আসছে, আন্তর্জাতিকভাবে এই গণমাধ্যমে আসা আমাদের ভাবমূর্তি কোথায় নিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা তখন ঘটলো যখন কিনা আমরা একটা আশার আলো দেখছিলাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন, বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশ নিলেন এবং মনে হচ্ছিল যে ঘটনা বোধহয় একটু উষ্ণতার দিকে যাচ্ছে সম্পর্কের ব্যাপারটা। তারেক রহমানকে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করলেন, তারপরে ফিরে গেলেন। ওই রাতে এই ঘটনাটা ঘটলো যখন কিনা বাংলাদেশে 3 দিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে। সেই সময়ে আবারও সংখ্যালঘু নির্যাতনের এই ঘটনাটা ভারতীয় গণমাধ্যমে খুবই গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। আমাদের আদতে এর থেকে বাঁচার উপায়টা কি? সরকারেরই বা এককভাবে সরকারেরই বা কী করার আছে? আমরা কি সেই সমাজ আদৌ গড়ে তুলতে পেরেছি, কিংবা সেই সমাজের গড়ে ওঠার পরিবেশ তৈরি করতে পেরেছি যে সমাজে সহনশীলতা থাকবে, সহমর্মিতা থাকবে, ইনক্লুসিভ পরিবেশ থাকবে, একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে? যে স্বপ্নটা আমরা মহান 71 মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম যে এই বাংলাদেশটা সবার হবে, সেই বাংলাদেশটা কি আমরা সবার করতে পেরেছি? নাকি আমরা এখন সব কিছু ভুলে গিয়ে জাতিগত দাঙ্গা বাঁধাতে চাই? আমরা আসলে কোন দিকে যেতে চাই? প্রশ্নের সমাধানটা আমাদের কাছে নেই। দর্শক, আপনার কাছে কি সেই সমাধান আছে? একা সরকার কি এটা ঠেকাতে পারবে? যদি আমরা মানুষ সামাজিকভাবে সচেতন না হই, আমরা যদি ইনক্লুসিভ মাইন্ড সেট আপ নিজেদের মধ্যে না করি, আমরা যদি হিংসার চাষাবাদ করি, আমরা যদি অন্য ধর্মের মানুষকে মানুষই মনে না করি, তাহলে কি এর থেকে আমাদের রেহাই আছে, মুক্তি? একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, জয়শঙ্কর বাংলাদেশ সফরে এসেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, বৈঠক করেছেন, আলোচনা করেছেন। বৈঠক না বলে আলোচনা করাটাই ভালো, কারণ তিনি এসেছেন মূলত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তিনি জানাজায় অংশ নিয়েছেন এবং শোক বার্তা দিয়েছেন। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা চিঠিও তুলে দিয়েছেন তারেক রহমানের কাছে। যারা এসছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে বিশ্লেষণ করা দরকার।
খেয়াল করেন জয়শঙ্কর ছাড়াও কারা কারা এসেছেন। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদ। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র নেপালের পররাষ্ট্রমন্ত্রী আর পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার এই দুইজন সাক্ষাৎ করেছেন, বাকিরা সাক্ষাৎ করেননি। তো বাকিরা সাক্ষাৎ করাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে একেবারে যে কম সময়ের জন্য এসেছেন তা না, কারণ বিশেষ একটা ফ্লাইটে তিনি এসেছেন, বিমান বাহিনীর সামরিক বাহিনীর একটা ফ্লাইটে এসেছেন, শুধু তিনিই এসছেন। এবং তার অর্থ হলো এগুলো হচ্ছে জরুরি কোনো সফরের জন্য যান। তো ওই সফরে এসছেন, এসে তিনি মানে তার মতন করে যেখানে যেখানে কথা বলা দরকার কথা বলে যেতে পারেন, এটার কোনো আসা যাওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না। তাহলে প্রশ্ন হলো যে এই সুযোগে জয়শঙ্কর কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন? ধারণা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বক্তব্যে নাখোশ, এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও কিন্তু আলাদাভাবে কথা বলেননি, সবার সাথে হাত মিলিয়েছেন, এইটুকুই, যেহেতু জানা যায় সবাই এসেছেন। কিন্তু আলাদা করে যেভাবে আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে কথা বলেছেন, সেই দৃশ্যটা আমরা দেখেছি। তারেক রহমানের কাছে শোক বার্তা দিয়েছেন, সেই দৃশ্যটা আমরা দেখেছি। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। বাকি নেতাদের মধ্যে অন্তত ওই যে বললাম যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী তিনি এবং পাকিস্তানের স্পিকার তারা তো দেখা করেছেন। কেন করলেন না? না করার পেছনে হচ্ছে গত পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার নিয়ে কিছু কথা বলেছেন, তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা এবার ওসমান হাদির যখন নাকি হত্যাকারীদেরকে ফেরতের কথা বলে যখন নাকি তলব করা হলো, তখনও আরেক দফা সম্পর্কের অবনতি ঘটল। সীমান্ত হত্যা, নানান ইস্যু নিয়ে যে দফায় দফায় তলব করা, চিঠি দেয়া এবং ভারতকে অভিযুক্ত করা নিরপেক্ষ নির্বাচন এটা সেটা নিয়ে কেন তারা কথা বলে, তাদের বলা উচিত না। এই যে অর্থাৎ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে এই সমালোচনাগুলো ইউনূসের পক্ষ থেকে এবং পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, এগুলো সম্ভবত ধারণা করেন রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা যে এটা ভারত পছন্দ করেনি বলে এই দুইজনকে এড়িয়ে গেছেন জয়শঙ্কর। কারণ ভারত সবসময় বলে যে তারা নির্বাচিত সরকারের সাথে কথা বলবে, সম্পর্ক স্থাপন করবে এবং বিদ্যমান যে সংকট আছে সেই সংকটটা কেটে যাবে। দেখেন তারা ঠিকই কূটনীতিক দিয়ে, তাদের অন্য কূটনীতিকদের দিয়ে জামাতের আমিরের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেখানে কথা বলেছে, যদিও সেটা আবার প্রকাশ হওয়ার কারণে জামাত একটু বিব্রত। তো আবার এই পুরো সফরে বিএনপির প্রতি, খালেদা জিয়ার প্রতি যে ধরনের সমর্থন তাতে বোঝা যায় যে ভারত আস্থা পায় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সম্পর্কের এখন যে অবস্থানটা সেই অবস্থানটা হয়তো থাকবে না। সেই কারণেই এখনকার এই সরকার তাদের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী না। ভারত অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য। এই বার্তাটাও কিন্তু বোঝা গেল পরিষ্কার, অন্তত কিছু ঘটনা দেখা সাক্ষাতের মধ্য দিয়ে যে জিনিসটা বোঝা যায় সেটা কিন্তু এটাই বোঝা গেল যে ইউনূস সরকারকে এড়িয়ে গেলেন জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র। এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।